3, 2, 1 আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত অ্যানালিস্ট মিস্টার এক্স। হ্যালো মিস্টার এক্স। হ্যালো কদু আজাদ, কেমন আছো তুমি? মাশাআল্লাহ ভালো আছি। এবং আজকে আমরা একটা অ্যানালাইসিস দিব অফ দ্য ফাইট বিটুইন সিরিয়াল গান এবং রোজেন স্ট্রাইক। আমরা অলরেডি আমাদের প্রেডিকশন ভিডিও আপলোড করেছি। সো আজকে আমরা ডিসকাস করবো ফাইটটা কেমন হলো, ফাইটটার ভিতরে আমাদের কী এক্সপেকটেশন ছিল এবং আমরা কী পাইলাম। সো প্রথমে আমি একটু আস্ক করবো মিস্টার এক্সকে যে তুমি কি রোজেন হুম স্ট্রাইক এবং গানের কাছ থেকে যা এক্সপেক্ট করতেছিলা সেটা কি তুমি পাইছো নাকি এই ফাইট থেকে? আমি প্রিভিয়াস ভিডিওতে আমি সিরিয়াল গান তাকে আমি চয়েস করেছিলাম যে সে ফাইটটা উইন হবে, বাট আই ওয়াজ হোপিং দ্যাট গান মেবি থার্ড রাউন্ডে অথবা ফোর্থ রাউন্ডে গিয়ে সাবমিশনে রোজেন স্ট্রাইককে হারাবে। হুম। কিন্তু আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল গান থেকে, যে ফাইটটা বেশি এক্সপ্লোসিভ হবে। যদিও রোজেন কিন্তু মানে এক্সপ্লোসিভ ফাইটার। হুম। যদিও আমরা তার কিছু প্রিভিয়াস ফাইট, যেমন ফ্রান্সিস এঙ্গানুর সাথে হারার পর থেকে, মানে আমরা যেটা বেশি লক্ষ্য করতে পারি সেটা হলো গিয়ে এটা কি তার কোচিং এর প্রবলেম হয়েছে নাকি তার ক্যাম্পের প্রবলেম হয়েছে আমি জানি না। মানে রোজেন স্ট্রাইকের ফাইটের পর থেকেই দেখতেছি যে সে মানে অ্যাটাকিং এ যায় না, তার পাওয়ার বেশি। যেটাও তুমি আগের ভিডিওতে বলছিলা যে রোজেন স্ট্রাইক যদি অ্যাটাকিং এ না গিয়ে সে যদি পিছে যদি বসে থাকে কাউন্টার অ্যাটাকের জন্য, তাহলে কিন্তু ও কিন্তু হারতে পারে। রাইট। এবং সেটাই আমরা দেখতে পারলাম যে ফ্রান্সিস এঙ্গানুর ফ্রান্সিস এঙ্গানুর সাথে তার ফাইটের আগে থেকেই সে এমনটা করছে যে মানে কাউন্টার অ্যাটাকের জন্য সে বসে থাকে, যেটা অ্যালিস্টার ওভারিমের ফাইটও আমরা দেখছি। মানে সে অ্যাটাক করতে চায় না, তার এত এক্সপ্লোসিভ, তার হাতে এত পাওয়ার। ফ্রান্সিস এঙ্গানুর মতো না হোক, কিন্তু হেভিওয়েটের তার পাওয়ার, পাঞ্চের পাওয়ার কিন্তু কোনো অংশে কম না। তার উচিত যে ফাইটটা অপোনেন্টের কাছে নিয়ে যাওয়া, রাদার দেন অপোনেন্ট তার কাছে আসবে এবং সে কাউন্টার অ্যাটাকের জন্য বসে থাকবে। স্পেশালি যখন তার অপোনেন্ট এঙ্গানু বা সিরিয়াল গানের মতো যদি একজন হয় যাদের রিচ তার চেয়ে তো অনেক বেশি। এক্স্যাক্টলি। এবং সিরিয়াল গানে তো ফ্রান্সিস এঙ্গানুর কমপ্লিটলি অপোজিট ফাইটার, যার রিচ বেশি এবং যার মুভমেন্ট লাইট ওয়েটের মতো। স্পেশালি এমন ফাইটারের কাছে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে আমি তার কাছে ফাইটটা আসলে নিয়ে যাব মিস্টার না? এক্স ব্যাপারটা হচ্ছে কি, রোজেন স্ট্রাইক ওয়েট করতেছিল যে সিরিয়াল গান কমিট করবে, সিরিয়াল গান জাস্ট একটা 1-2 কম্বিনেশন করে বের হয়ে যাবে না, ওকে ফিনিশ করার চেষ্টা করবে এবং এর মধ্যেই একটা মিস্টেক হয়তো সিরিয়াল গান করে বসবে এবং ওই চান্সে ও ওয়ান পাঞ্চ নকআউটের আশায় ছিল। কিন্তু আমি সত্যি বলতে খুবই ইমপ্রেসড হয়েছি সিরিয়াল গানের গেম প্ল্যান দেখে। সেটা হচ্ছে ওর অ্যাডভান্টেজটা জানে। হি ইজ দ্য টলার ম্যান। আমি আমি সত্যি করে বলতে সিরিয়াল গানের থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। হুম। যদিও আমার কাছে মনে হয় যে এই ফাইটটা দিয়েও ডেনা হোয়াইট কি ইমপ্রেস করতে পারবে না হুম। কোনো অংশে। এই ফাইট দিয়ে কোনো বড় একটা বোনাস সে আশা করতে পারে না, হুম। যেটা সে গান কিন্তু ম্যাচের পরেও বলছে যে আমি এখানে মানে ফ্যানদেরকে ইমপ্রেস করার জন্য আসিনি, আমি চাইছি যে উইন। ম্যাচটা জিতার জন্য। আই কেম হিয়ার টু উইন, রাইট? হ্যাঁ, শুধু উইন চাইছে, সে শুধু উইন চাইছে। যে ম্যাচ পরে সে তার ইন্টারভিউতে এটাই বলছে যে আই নো আই এম উইনিং দ্য ম্যাচ, সো হোয়াই উড আই গো অ্যান্ড ফাইট। আসলে মিস্টার সো এক্স দেখো, এখানে এই সেম কথা কিন্তু ইসরায়েল আদেসানিয়ার সাথে হয়েছিল ইয়োল রোমেরোর সাথে ফাইটে। ইয়োল রোমেরোর সাথে ফাইটটা এক্সপ্লোসিভ হইতেছিল না একটা মাত্রই কারণ, ইয়োল রোমেরো একদম রোজেন স্ট্রাইকের মতো দাঁড়ায় ছিল যাতে ইসরায়েল আদেসানিয়া কমিট হুম, করে। ইসরায়েল আদেসানিয়া যদি কমিট করে, একটা মিস্টেক করে, এই চান্সে আমরা ইয়োল রোমেরোর পাঞ্চিং পাওয়ার সবাই জানে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিট আমি এভার ইন ইউএফসি। সো ইসরায়েল আদেসানিয়া কিন্তু তার রিচ অ্যাডভান্টেজ ইউজ করছে, সে তার টেকনিক্যাল স্ট্রাইকিং ইউজ করছে এবং সে দেখছে যে পয়েন্ট গেমে আমি জিততেছি, সো কেন আমি রিস্ক নিব। আমার মতে এখানে ইসরায়েল আদেসানি এবং সিরিয়াল গান এদেরকে দোষ দেওয়ার কিছু নেই। যা দোষ দেওয়ার সেটা অপোনেন্টের উপর যাবে। রোজেন স্ট্রাইকের উচিত ছিল থার্ড রাউন্ড যখন চলে আসছে, 2 রাউন্ড অলরেডি সে ব্যাক, 2 রাউন্ড হেরে গেছে, তার উচিত ছিল এখন আমাকে অ্যাডভান্স করতে হবে। হোয়াট ইজ দ্য পয়েন্ট? সে আসলে আমার মনে হয় যে সে অ্যালিস্টার ওভারিমের সাথে যে ফাইটটা হয়েছে হুম। সেটা থেকে সে মনে হয় বেশি ইন্সপায়ার হয়ে পড়ছিল যে আমি তার লাস্টের 10 সেকেন্ডে তো হয়তো এটা তো একটা মিসড কখনোই এটা সেকেন্ডেও ভালো, বসেছিল। এটা কিন্তু ভালো একটা ডিসিশন না এটা।
আমার কাছে যেটা মানুষকে এভাবে ধাক্কা দিয়ে তুমি টেক ডাউন করে ফেলতেছো, হুম, তাও রোজেন স্ট্রাইকের মতো এত হেভিওয়েট একজন, রাইট। ক্যান ইউ জাস্ট ইমাজিন হাউ স্ট্রং সিরিয়াল গান ইজ? আমার কাছে মনে হয় যে, এবং তাকে চোক আউট করারও অনেক চেষ্টা করছিল রোজেন স্ট্রাইকের। আমি বলতে চাই যে ওর মনে হয় ডিফেন্স অনেক ভালো, হুম, ডিফেন্স তার স্ট্রাইকিং এর চাইতে মনে হয় অনেক ভালো। হুম। ডিফেন্সে সে তাকে চোক করার অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। মিস্টার এক্স, এই কথাটা কিন্তু আমি আমি বলছিলাম গত ফাইট প্রেডিকশনে। আমি বলছি যে রোজেন স্ট্রাইকের প্রথম ফাইটটা হয়েছিল অ্যালবিনির সাথে, যেটা হচ্ছে একজন ব্রাজিলিয়ান ফাইটার। সে হচ্ছে একজন, সে জিজিটসুতে রোজেন স্ট্রাইকের থেকে লেভেলস অ্যাবভ, এবং পুরা ফাইট সে ওর সাথে রেসলিং করছে, ওকে চোক করার চেষ্টা করছে, কিন্তু হি সার্ভাইভ দ্যাট। সো আমার পার্সোনালি আমার বিশ্বাস ছিল গানে যদিও সাবমিট করার ক্যাপাবিলিটি রাখে, কিন্তু আমার মনে হয় না যে গানের মধ্যে রোজেন আমি স্ট্রাইকে সাবমিট করার ক্ষমতাটা ছিল। বাট রোজেন স্ট্রাইক যেই গেম আসলে প্ল্যান যেটা দেখাইছে, এটা বলতে চাই, আনবিলিভেবল। এত স্লো ফাইটিং ও করবে আমি এটা কল্পনাও করিনি। এটা আমারও এক্সপেকটেশন ছিল না, বাট এখানে একটা জিনিস কিন্তু বড় ফ্যাক্টর যেটা আসলে কাজ করে, যেটা আমি অনেকগুলো পডকাস্ট, ইভেন মাইকেল বিসপিং এর কমেন্ট্রি থেকেও আমি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে সিরিয়াল গানের থার্ড, মানে থার্ড এমএমএ ভিক্টরি ছিল, এবং রোজেন স্ট্রাইকের সাথে এটা হচ্ছে গিয়ে তার ফোর্থ, মানে এমএমএ বলতে ইউএফসি ভিক্টরি ছিল। হুম, সো মানে গানের আসলে মানে প্রেসারটা বেশি ছিল, কারণ ও ফার্স্ট মেইন ইভেন্টে আসলো, রাইট। তাকে এত বড় একটা মেইন ইভেন্ট দিয়ে দিল ইউএফসি তে। এবং সেকেন্ড অফ অল আরেকটা কথা ছিল যে গানে কখনোই হেভি ওয়েটের পাঞ্চের পাওয়ার ফিল করে নাই। হুম, সো গানের মনের ভিতর একটা ভয় ছিল যে আমি যদি ওর স্ট্রাইক একটা, যদি আমি যদি ওর একটা পাঞ্চ খেয়ে বসি, আমাকে সেফ ওইটা থাকতে কোন হবে। দিকে যাবে সে বুঝতেছিল রাইট। না। ও ও কিন্তু অনেক সেফটি, ও কিন্তু ওর লেগ ওয়ার্ক গুলো যে দেখো সবগুলো ফাইটে ওর লেগ ওয়ার্ক সেই। হুম, কিন্তু ফার্স্ট রাউন্ডে যখন রোজেন স্ট্রাইক একটু কাউন্টার পাঞ্চ করে ওরে যখন 4-5টা মারতে গেল, ও তখন কিন্তু অনেক স্পিডে, লাইটনিং গতিতে কিন্তু সে তার মুভমেন্ট চেঞ্জ করে কিন্তু সে সরে যায় ওখান থেকে। সে এরপর থেকে আর একটু রিস্ক নিতে চায় নাই, তার রিচ অ্যাডভান্টেজ সে ইউজ করছে। তাকে কিক দিল, জ্যাব দিল, কয়েকটা ভালো জ্যাব দিছে রোজেন স্ট্রাইককে। সো এগুলো সবগুলা পয়েন্ট কিন্তু সে, তুমি কিন্তু দেখতে পারো 45 আর 50, হুম, রোজেন স্ট্রাইকের ছিল 45 আর গানের ছিল মেবি 50 কি 47, মানে কিন্তু হিউজ ডিফারেন্সে কিন্তু যে রোজেন স্ট্রাইককে হারাইছে ওরকম না, হুম। আবার ভালো ডিফারেন্সও হারাইছে। সো গানে কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে বুঝে গেছে যে গানে ফাইটটা জিততেছিল, এবং গানেকে ওর কোচ বলছিল যে তুমি যাতে ওকে ডাবল লেগ টেক ডাউন করো, আচ্ছা। যেটা মাইকেল বিসপিংও বলছে যে ওরা একটা কোড ওয়ার্ড ইউজ করছে, আমার এখন ঠিক মনে পড়তেছে না কোড ওয়ার্ডটা কি ছিল। মাইকেল বিসপিং বলল যে কোড ওয়ার্ডটার মানে হচ্ছে ইউকে আর ফ্রান্সের ভিতর মানে ডাবল লেগ টেক ডাউন, যেটা রোজেন স্ট্রাইকের উপর সে গানে কিন্তু করতে গেছিল, হুম। কিন্তু সে সাকসেসফুল হয় নাই। না হওয়ার পরে কিন্তু সে আর আর টেক ডাউন করার কিন্তু সে চেষ্টাও আসলে করেনি। মিস্টার এক্স দেখো, এখানে গানে কিন্তু সিরিয়াল গানের কিন্তু রেসলিং ব্যাকগ্রাউন্ড ওইভাবে নাই। ও বেসিক্যালি হচ্ছে কিক বক্সিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। কিন্তু ব্যাপারটা হুম। হচ্ছে ইউএফসিতে আসার পর ফাইটাররা যে ইমপ্রুভ হয়, এটার প্রুফ হচ্ছে আমাদের হাবিব নার্মাগোমেডভ, ইসরায়েল আদেসানিয়া। হাবিবের নতুন প্রথম দিকের ফাইটগুলো যদি আমরা দেখি, আর ওর লেটেস্ট ফাইট যদি দেখি, ডিফারেন্স ইজ আনবিলিভেবল। কতটা সে ইমপ্রুভ হয়েছে। এবং সেম উইথ ইসরায়েল আদেসানিয়া। প্রথম দিকে ইসরায়েল আদেসানিয়াকে অনেক ইজিলি টেক ডাউন করতে পারতো মানুষ, এখন লিটারালি কেউ টেক ডাউন, এমনকি ইউএল রোমেরো, যে একজন মানে অনেক স্কিল্ড একটা রেসলার, সে পর্যন্ত ওকে টেক ডাউন করতে পারেনি, এবং খুব একটা চেষ্টাও করেনি, কারণ সে জানতো যে ইসরায়েল আদেসানিয়ার টেক ডাউন ডিফেন্স ইজ ভেরি গুড। তো এই দিকটাকে দেখলে আমার মনে হয় সিরিয়াল গানের রেসলিং এবং সাবমিশন গেম দিনকে দিন আরও ইমপ্রুভ হবে। তোমার কি মনে হয় এই দিকটা? কারণ ও অলরেডি একটা সিরিয়াল ভালো বেসে গানের আছে। সিরিয়াল গানের কে নিয়ে মাইকেল বিসপিংও যেটা বললো যে হি ইজ নট দি বেস্ট রেসলার around the heavyweight division, but surely he has lots of grounds to improve his game. হুম, এবং সেটা কিন্তু তার হেভিওয়েট ফাইটে সে যখন আরো বড় বড় ফাইট পাবে এবং ইউএফসি তে যখন আরো তার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, সে অবভিয়াসলি, আমরা রোজেন স্ট্রাইকের বিপক্ষে যে ফাইটার দেখছি, অবভিয়াসলি সে তার নেক্সট ফাইটে আরো ইমপ্রুভড ফাইটার হবে, তার আরো মোটিভেশন আরো তার বেশি থাকবে যে আমি ম্যাচ ভালো করতে হবে। এখন তার, আমার কাছে যেটা মনে হয় যে তার ভিতরে অনেক বেশি প্রেসার পড়ে গেছিল যে সে মেইন ইভেন্ট করতেছে, এবং তার ইউএফসির ফোর্থ ফাইট এটা, হুম, তার উইনিংটা ছিল মেইন জিনিস। আমার মনে হয় নেক্সট ফাইট থেকে সে হয়তো এখনো ওইটা ফোকাস করে না যে আমি যদি ফ্যান ইমপ্রেস করতে পারি, আমি যদি পে পার ভিউ সোল্ড করতে পারি,
তাইলে আমি কতটা বড় স্টার হবো, এক্স্যাক্টলি। হাউ বিগ অফ স্টার আই উইল বি। সো ও এটা থিঙ্ক করেন, ও মেইনলি থিঙ্ক করছে জাস্ট জিতার। আমি তাকে দোষ দিব না, এটাতে কারোই দোষ নেই। বাট আমার মনে হয় যে গানের ফাইট আরো বেশি ইমপ্রুভ হবে নেক্সট ফাইট থেকে। আমরা এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই যে তার নেক্সট ম্যাচ কার সাথে হবে, আসলে আমি ফ্যান্সদেরকে বাট আমি বলতে চাই, মিস্টার এক্স, আমি ফ্যান্সদেরকে বলতে চাই যে সিরিয়াল গানকে এই ফাইটটা দিয়ে যাতে জাজ না করে, ঠিক আছে? কারণ এই ফাইটটা দেখে তাকে বোরিং ফাইটার বলার কোনো মানে হয় না। এই ফাইটটা বোরিং হয়েছে শুধুমাত্র একটা কারণে, রোজেন স্ট্রাইক তার গেম প্ল্যান বিতে যায়নি, সে একটা প্ল্যান এ ছিল যে ও অ্যাটাকিং আসবে। আমি যেটা আগের ভিডিওতে বলছি যে সিরিয়াল গান অবশ্যই অ্যাটাকিং যাবে, কিন্তু আমি একটা জিনিস এক্সপেক্ট করি নাই, সেটা হচ্ছে ও অ্যাটাকিং গেলে কতক্ষণের জন্য যাবে। ও জাস্ট 1-2 একটা কম্বিনেশন দিয়ে বের হয়ে আসতেছিল, কারণ ওর রিচ অ্যাডভান্টেজ আছে। ও 2টা পাঞ্চ করে বের হয়ে আস্তে আস্তে রোজেন স্ট্রাইক একটা পাঞ্চও লাগাতে পারে না। সো কেন ও স্ট্র্যাটেজিটা ইউজ করবে না, কেন ও কমিট করবে 4-5টা পাঞ্চ দিতে গিয়ে নিজে একটা পাঞ্চকে নক আউট হবে? তো সিরিয়াল গানের গেম প্ল্যানটা ছিল একদম পারফেক্ট এক্সিকিউশন, আর ওর ওয়েল ডিজার্ভিং উইন। হোক বোরিং ফাইট, কিন্তু যেভাবে সে ফাইটটা দেখাইছে এটাতে তার ফাইট ইন্টেলিজেন্সটা বোঝা যায়, তার ফাইট আইকিউটা বোঝা যাচ্ছে। আমার মতো সিরিয়াল গানে উইল বি আ রিয়েলি বিগ স্টার ইন হেভিওয়েট ডিপার্টমেন্ট। এবং সামনে যেহেতু জন জোন্স আসতেছে, আমার মনে হয় জন জোন্স শুড বি ইউনো কেয়ারফুল অ্যাবাউট হিম, বিকজ যদি ওর সাথে কখনো ফাইট হয় জন জোন্সের, ইট উইল বি এ টাফ নাইট ফর এভরি ওয়ান। অবভিয়াসলি জন জোন্স অবভিয়াসলি ওর সাথে রেসলিং করার চেষ্টা করবে যদি ইয়েস। গানের সাথে কোনো সময় ফাইট হয়। বাট আমি ওদের ম্যাচটা নিয়ে অনেক এক্সাইটেড। যদি গানে নাম্বার ওয়ান কন্টেন্ডার যেতে পারে আর নাই পারুক, কোনো না কোনো সময় তাদের দুইজনের ক্ল্যাশ হবে। আমি এই ফাইটটা দেখার জন্য এই জন্যই বেশি আগ্রহী, বেশি কারণ গানের তোমার কিন্তু 2019 সালে একটা ফাইট করলো রাফেল পেসোয়ার সাথে, এবং রাফেল কিন্তু ছিল জিজিটসু এবং সে রেসলার ছিল ব্রাজিলিয়ান। রাফেল কিন্তু তাকে টেক ডাউন করার চেষ্টা করছে। ক্যান ইউ জাস্ট ইমাজিন যে সিরিয়াল গান কতটা স্ট্রং হতে পারে? টেক ডাউনে পড়ে যাওয়ার টাইমে সে রিভার্স করে ওকে টেক ডাউন করে ফেলছে। এটা আমরা স্ট্রেংথ সম্পর্কে তাকে, মানে সে এত নাইস গাই, সে যদি একটু অ্যাংরি লুক নেয় তাহলে মানে হি উইল বি লাইক ক্রেটস, গড অফ ওয়ার ক্রেটস এর মতো একটা ক্যারেক্টার স্যার ব্যাড এক্স্যাক্টলি। আর যে সে এইভাবে রিভার্স করলো। এবং রোজেন স্ট্রাইককে যেভাবে আসলে সে জাস্ট মাথায় একটা ধাক্কা মেরেই ফালাই দিল, জাস্ট এটা এগুলা জাস্ট মানে ও ফ্যান ক্রিয়েট করতে পারে না, বাট তার এইসব ছোট ছোট জেস্টার বা ছোট ছোট মুভ থেকে সে কিন্তু অনেক ফ্যান কালেক্ট করে ফেলবে, আমি প্রিটি মাচ না, শিওর। আসলে এখন আমার মতো সিরিয়াল গানের ইউএফসি ক্যারিয়ারে দিস ইজ দ্য স্টার্ট। ও রোজেন স্ট্রাইকের মতো একজন এটাই তার স্টার্ট। এলিট স্ট্রাইকারকে সে বিট করছে, একটা নকআউট পাওয়ার হাউস। তো এখন ওরে ডিনাই করার কোনো অপশন নাই কারো কাছে। এখন আমি চাইবো ওর নেক্সট ফাইট হোক ও আইদার কার্টিস ব্লেড অথবা দ্য লুজার অফ স্টিফে ভার্সেস ইনগানো। কারণ এই সিরিয়াল গান হচ্ছে এমন একটা ফাইটার যাকে পুশ করা খুবই এঙ্গানু ইম্পর্টেন্ট এবং এখন। সিরিয়াল এঙ্গানু এবং স্টিপের ফাইটার যে উইনার হবে তার সাথে জন জোন্স এর না, আমি ফাইট আমি হবে। বলছি লুজার যে হারবে আর কি ওই ফাইটে, রাইট? সে কিন্তু স্টিল নাম্বার ওয়ান কন্টেন্ডার থাকবে। যদি এনগানু হারে তাহলে এনগানুর সাথে ওর ফাইট আমার হোক। কাছে, তবে তোমার কাছে আমার মানে একটা জিনিস আমি বলতে চাই, এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এখন হেভিওয়েট কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ডিভিশন হয়ে উঠছে। রাইট, এক্স্যাক্টলি। আমি এখানে আরেকটা টপিকে যেতে চাই। আজকেই আমি একটা নিউজ পড়লাম যে ফ্রান্সিস এনগানু নিউ কোচ অ্যাপয়েন্ট করছে এবং সে তার গেম প্ল্যান চেঞ্জ করতেছে এবং সে আরো নিউ মুভ এবং রেসলিং শিখতেছে। এবং এটা নিয়ে চার্ল সাননের একটা ভিডিও দেখলাম যে সে বলল যে an improved ফ্রান্সিস এনগানু will be scary। এটা নিয়ে তোমার কি মতামত? তুমি এটা নিয়ে কি বলতে চাও? তুমি যে ভিডিওটার কথা বলছো আমি ওটা দেখছি। ফ্রান্সিস এনগানু বেসিক্যালি হি গট এ নিউ লেজেন্ডারি বক্সিং কোচ, এবং ওর বক্সিংটাকেও ইমপ্রুভ করতেছে। বাই দ্য ওয়ে, উইদাউট দিস নিউ ইমপ্রুভড বক্সিং, এই নতুন ইমপ্রুভড ভার্সন অফ এনগানু ছাড়া, যে এনগানুকে আমরা দেখছি, রোজেন স্ট্রাইককে এনগানু যা করছে, এটাতে কি সে তার বক্সিং ইমপ্রুভ করতেছে নাকি রেসলিং এও, দুইটাই কোনটা? দুইটাই। বাট বক্সিংটা হচ্ছে মেইন। সে একজন লেজেন্ডারি বক্সারের কাছে সে ট্রেনিং নিতেছে এখন। আম সরি, আমার নামটা এখন আমার মাথায় নেই, আমি ভুলে গেছি। এবং
চেল সানান যেটা বলল যে মোর ইমপ্রুভড ভার্সন অফ এনগানু উইল বি ইনসাইড দ্য অক্টাগন, এবং আমি যেটা মনে করি, আমি যদি রেসলিং বাদ দিলাম, অবশ্যই এনগানু জীবনে যতই রেসলিং ইমপ্রুভ করুক, হি উইল নেভার এভার রেসেল উইথ এনিওয়ান। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তোমার হাতে যখন, যেটা জোরোগানের একটা কথা আমার খুব ফেভারিট, এনগানু হ্যাজ এ বাজুকা ইন হিজ হ্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ এ গান। সো তোমার কাছে যদি আরপিজি থাকে, তুমি কেন রেসলিং করবা? ইট ডাজন্ট মেক এনি আমার সেন্স, মনে হয় না, কারণ রাইট? এঙ্গানু কিন্তু বলছে যে সে কিন্তু এমএমএ ট্রেনিং নিছে যে বেশি দিন হয় নাই। আর রেসলিং এমন একটা জিনিস, রেসলিং মানে এটা যদি ফাইটাররা শুরু থেকে যদি প্র্যাকটিস না করে, ওরা এখানে এসে তাদের রেসলিং ইমপ্রুভ করতে পারবে, বাট কোনো সময় ইলিট বা কোনো সময় ইলিটের চাইতেও নিচের লেভেলে যেতে পারবে না। মানে প্রো হওয়া যাবে না, প্রো হতে পারবে না, এটা তাদের ব্লাডে। যেমন ফ্রান্সিস এঙ্গানুর মতো ফাইটার, আর যদি ভাই দেখো, মানে আর যদি প্রো হতেও চায়, ইট উইল টেক আ লং টাইম এবং অনেক ডেডিকেশন দরকার। লং যেমন টাইম এবং জর্জ সেন্ট পিয়ারকে যদি দেখি, ফাইটিং এর স্টাইল মেক্স এ ফাইট, হুম একটা কথা আছে যে স্টাইল মেক্স এ ফাইট। আর আমরা যেটা কর্নার ম্যাকগ্রেগারের ফাইটে দেখলাম, কর্নার ম্যাকগ্রেগার আগের এমএমএ এর স্টাইলে ফাইট না করে এখন শুধু বক্সিং করতে যায়, এন্ড হি লস্ট হিজ টাচ। রাইট, এখন কেউ যদি এসে যদি বক্সার হয়ে যদি এখন সে রেসলার হইতে চায়, এক্স্যাক্টলি। সে তার স্টাইল হারাই ফেলবে। বাট আমি একটু অ্যাড করতে চাই, ফ্রান্সিস এঙ্গানু মিস্টার এক্স, আমি একটু অ্যাড করবো। সেটা হচ্ছে, আমরা যদি বলি যে ইটস নট পসিবল, এটা ভুল হবে। এটা সম্ভব, বাট দ্য অ্যামাউন্ট অফ ডেডিকেশন যেটা দরকার, এটা আসলে খুব কম ফাইটার পারে। এবং অনলি ওয়ান সাকসেসফুল ফাইটার আমি দেখছি যে রেসলিং ব্যাকগ্রাউন্ড থেকে না এসেও একজন এলিট রেসলার হইতে পারছে, সেটা হচ্ছে তোমার জিএসপি। জর্জ সেন্ট পিয়ার হচ্ছে একমাত্র ফাইটার যে এমএমএ ক্যারিয়ার শুরুর পরে রেসলিং ট্রেনিং শুরু করছে, এবং হি ইজ, সবাই বলতে, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসলার ইন ইউএফসি হিস্ট্রি, উইদাউট এনি ডাউট। মানে একদম টপ 3, 4, 5-এ জর্জ সেন্ট পিয়ারকে রাখতে হবে রেসলিংয়ের দিক থেকে। আর এনগানুর যেটা আমার আমার মনে হয় না এনগানু ওর লাইফে কখনো রেসলিং, অ্যাটলিস্ট অ্যাটাকিং রেসলিং ট্রেনিং করবে। ও হয়তো টেক ডাউন ডিফেন্স এটা প্র্যাকটিস করতে পারে যে, তার আসলে টেক ডাউন ডিফেন্স, কারণ ইয়েস, সে এতটাই স্ট্রং যে আমার মনে হয় তার মুভমেন্ট স্পিড ইমপ্রুভ করা উচিত। কারণ টেক ডাউনের সময় যদি ডিফেন্সের টাইমে সবচেয়ে যেটা বেশি মানে ফ্লেক্সিবল হতে হবে দেখা তাকে। যায়, যেটা আমরা অ্যাডেসানিয়ার ফাইটেও দেখি, সে কিন্তু সবগুলো টেক ডাউন ডিফেন্স করতে পারে একটা মাত্র রিজনে, কারণ সে লাইটনিং স্পিড। রাইট। তার স্পিড খুবই 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 বেশি, যার কারণে সে তাকে টেক ডাউন করতে গেলেই কিন্তু তার বডির মুভমেন্ট কমপ্লিটলি চেঞ্জ করে ফেলে। ফ্রান্সিস এঙ্গানুর আমি জানি না, ইজ এ হেভি ওয়েট, সে কতটা তার স্পিড ইমপ্রুভ করতে পারে, বাট দেয়ার ইজ এ রুম, সে অবশ্যই ইমপ্রুভ করতে পারবে, আমি বিলিভ করি। বাট আমি আসলেই এক্সাইটেড, অনেক এক্সাইটেড যে স্টিপে এবং ফ্রান্সিস এঙ্গানু 2 নিয়ে ফাইটটা নিয়ে। স্টিপে কিন্তু লাস্ট ফাইটে কিন্তু মরতে মরতে বেঁচে গেল। ইভেন এক্স্যাক্টলি। স্টিভে কিন্তু দেখাচ্ছিল, স্টিভের মুখের সামনে দিয়ে হাতগুলা যখন যাচ্ছিল, তার চুল মনে হয় যেন বাতাসে ঘুরে উঠছে, যে তার ভয়, এবং সে হাত দিয়ে দেখাচ্ছিল একটুর জন্য কিন্তু বেঁচে গেছি মামা, একটুর জন্য বেঁচে গেছি। আসলে তো স্টিভ, এমন না যে স্টিভে কিন্তু পাঞ্চ খাইছিল, এক্স্যাক্টলি। স্টিভে কিন্তু আসলে এঙ্গানুর যে কয়েকটা পাঞ্চ খাইছে ওগুলা খেয়ে কিন্তু আমরা দেখছি যে ওভারিম বলো বা কেইন বালাস্কার মতো মানে হেভিওয়েট লেজেন্ডরা কিন্তু সাথে সাথেই পড়ে গেছে। কেইন বালাস্কা তো নরমাল একটা জাস্ট জ্যাব খেয়েই শেষ, নরমাল যে এঙ্গানুর। এটা কিন্তু সেখানে বলে যে এঙ্গানুর স্টিপের দুইটা চিন তিনটা কত ভালো স্ট্রং, স্টিপের চিন যে এখনো আছে, এটা বলতেছে যে টিপের জিন, এবং এই যে এট দিস এইজ ইয়েস, ও এখনো হেভিওয়েট চ্যাম্পিয়ন, এটা জাস্ট আনবিলিভেবল। ইমাজিন করতেই তো মানে খুবই ইয়া অ্যান্ড লাগে যে ও কিন্তু he's obviously he will obviously be in the Hall of Fame, all time greatest heavyweight fighter এর ভিতর স্টিভে টপ লিস্টে থাকবে সবচেয়ে obviously। ইন্টারেস্টিং হচ্ছে, হি ইজ নট দ্য বিগেস্ট হেভিওয়েট আউট দেয়ার, হি ইজ নোয়ার নিয়ার দ্য বিগেস্ট হেভিওয়েট। ও কিন্তু সব থেকে বড় হেভিওয়েট না। আমি আচ্ছা, আমি একটা জিনিস মানে এখানে অ্যাড করতে চাই, স্টিভেকে কিন্তু সবাই বলে যে ও কিন্তু বড় হেভিওয়েট ফাইটার না, স্টিভে 6'4". স্টিভেকে দেখলে মনে হয়, কারণ ওর এইজের কারণে ওকে দেখলে মনে হয় না ও যে কোনো বড় ফাইটার না, বাট ও 6'4", ফ্রান্সিস এঙ্গানুর হাইট। জাস্ট বিকজ হি ইজ এ রেসলার, ও সবসময় রেসলাররা
সবসময় যখন ফাইট শুরু হয় ওরা কিন্তু নিজেদের হাইটটা একটু লো করে ফাইট করতে চায়, যাতে ওদের টেক ডাউনের সুবিধা হয়। এবং এটাই তাদের রেসলিং এ কিন্তু অবভিয়াসলি সবসময় একটা জিনিস দেখায় যে ওরা একটু কুজো হয়ে ফাইট করে, হুম যেটা মানে কুস্তিতে দেখা যায় ওইভাবেই ফাইট করে। এই জন্য কিন্তু স্টিভেকে ছোট লাগে, বাট স্টিভের 6'4", ইমাজিন করে 6'4" একজন মানুষ কত বড় না হয়। অবভিয়াসলি আমি এবং ছোট বলতে আমি ওকে স্মল ফাইটার বলতে বুঝেছি কম্পেয়ার টু আদার হেভিয়ার্স লাইক স্টিপে এবং এনগানো যদি পাশাপাশি দাঁড়ায়, হাইট মে বি সেম বাট বডির দিক থেকে ইটস নট ইভেন বডির ক্লোজ। দিক থেকে এঙ্গানুর বয়স আমার কাছে মনে হয় এঙ্গানু ইজ এ ইয়াং ফাইটার। বাট এবং আসলে এনগানুর মানে এনগানুর জিন তো আসলে সাধারণ না, রাইট? ইট লুকস লাইক হি কেম ফ্রম অ্যানাদার এঙ্গানু প্ল্যানেট। ওর যদি ফিজিক দেখি, এঙ্গানুর হাতে আসলে এঙ্গানুকে নিয়ে যত আসলে ওর লাইফটা যে এতটা মানে দুঃখজনক ছিল, এবং সব দিক থেকে এঙ্গানু, আমি চাই যে স্টিভে এবং এঙ্গানুর সেকেন্ড ফাইটে এঙ্গানু যাতে জিতে, কারণ ম্যান হি ও ডিজার্ভস ইট ম্যান। কোথায় থেকে হি ডিজার্ভস ইট। এবং ও হারুক বা জিতুক, ও সবাই মন জিতে নিয়েছে তার লাইফ স্টোরি দিয়ে। ইয়েস। সে এমন একটা জায়গা থেকে এসে, সে লেবার ছিল এট দি এজ অফ 10, সে যেখানে মানে সে লেবার ছিল। বাই দ্য ওয়ে যারা জানেন না, সে কিন্তু একটা বালুর মাইনে কাজ করতো ইন ক্যামেরুন। সেখান থেকে সে আজকে এত দূর চলে আসে। তাদের পুরো কান্ট্রিতে মনে হয় ভালো এমএমএ জিম নাই। আমি তার স্টোরিটা যদি একটু এবং সংক্ষেপে সে বলি মিস্টার এক্স, আমি একটু ছোট্ট করে বলে দিই, হুম, যারা হুম, আমাদের শ্রোতা আছে যারা জানেন না। সেটা হচ্ছে ওর স্বপ্ন ছিল যে ও বক্সার হবে, বাট ওর ফ্যামিলি মেম্বার সবাই বলছে ইউ আর টু ওল্ড। কিন্তু তখন ওর এইজ ছিল মাত্র 22 আর 23, মাত্র 22-23 বছর বয়সী। তাকে বলা হয়েছে তুমি অনেক বয়স হয়ে গেছে, তুমি এগুলো পারবা না, এগুলো দিয়ে তুমি চলতে পারবে না। কিন্তু ওর কষ্ট করে ও, আমাদের যেমন পাঠাও আছে এরকম একটা রাইড শেয়ারিং অ্যাপে রাইড দিয়ে দিয়ে মোটর সাইকেলে সে টাকা জমে মোটর সাইকেলটা বিক্রি করে সে আপনার সে সম্ভবত আমার মনে হয় স্পেনে অথবা জার্মানি যাওয়ার চেষ্টা করেছিল, আমার ঠিক মনে নেই কোন দেশটাতে। কিন্তু আলটিমেটলি ও ফ্রান্সে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে ওর কোনো ডকুমেন্টস ছিল না, একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে সেই জায়গায় ছিল। এবং হুম, তার লক্ষ্য ছিল বক্সার হওয়ার, বাট বক্সিংয়ে অনেক কমপ্লিকেটেড, বক্সিংয়ে একটা কন্ট্রাক্ট পায়, এই জন্য ওকে এমএমএ ট্রেনিং করে এমএমএতে নেওয়া হয়েছে। এবং সেখান থেকে সে এখন ইউএফসির সেকেন্ড টাইম হি ইজ ফাইটিং ফর দ্য টাইটেল। সো এই স্টোরিটা আসলে রিয়েলি ইন্সপায়ারিং। এবং আমিও আসলে মন থেকে, যদিও আমি স্টিপের অনেক বড় ফ্যান, বাট স্টিল এনগানো আমি চাইবো যে এনগানো অ্যাটলিস্ট সেকেন্ড ফাইটটা জিতুক, রাইট? অ্যান্ড দেয়ার উইল বি মেবি এ থার্ড ফাইট ইন দ্য ফিউচার, হু নোজ। বাট আমি রিয়েলি রুট করবো এনগানোর জন্য, অনলি ফর হিস লাইক ব্যাক স্টোরি। আমি আমি ওকে হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই অ্যাটলিস্ট একবার হলো, ইয়েস, যাতে সে হোক। জন জোন্স আসার আগে সে যাতে একবার চ্যাম্পিয়ন হয়ে যাক। অ্যাটলিস্ট অ্যান্ড হু নোজ, হি মাইট বিট জন জোন্স, উই নেভার নো, রাইট? জন জোন্স আসলে আমি আমি এঙ্গানু এবং সেকেন্ড ফাইটে আমি যদি কোনো ক্যারিজমেটিক কিছু যদি দেখি, যে ইফ আই সি যে ওই স্টিপেকে 20 সেকেন্ডে যেটা সে মানে করে দেখাইছিল রোজেন স্ট্রাইকের বিপক্ষে, যে 20 সেকেন্ডে শেষ, হুম ফাইট শেষ। সে যদি স্টিপের বিপক্ষে যদি এমন কোন একটা ফাইট করে দেখায়, 20 সেকেন্ড না হোক, স্টিপের মতো ফাইটারকে যদি সে ফার্স্ট রাউন্ডে যদি হারাই দিতে পারে, তাহলে আমি অবভিয়াসলি জন জোন্স এবং ফ্রান্সিস এনগানুর ফাইট, ইট মেক সেন্স। হুম মানে সেন্স এই জন্যই বলবো যে এটা অনেক, জন জোন্সের এটা হবে লাইফে সবচাইতে বেশি হার্ডেস্ট ফাইট, ইয়েস। যদি দেখে ফার্স্ট রাউন্ডে যদি শেষ করে দিতে পারে, ফার্স্ট রাউন্ডের ভিতর। আসলে আমার মনে হয় তো এটা এনগানুর গেম প্ল্যান হওয়া উচিত যেটা রোজেন স্ট্রাইকের বিরুদ্ধে ছিল, চোখটা আস্তে বন্ধ করে হাত চালাও। ঠিক আছে। জো রোগানের 3 ইয়ার্স আগে, এখন থেকে ঠিক 3 ইয়ার্স আগে জো রোগানের সাথে স্টিপে আসলো। হুম আসার পরে স্টিপেকে জিজ্ঞেস করলো, ফ্রান্সিস এনগানো তখন ছিল গ্রিন, একদম কমপ্লিটলি গ্রিন। হুম সে অ্যালিস্টার ওভারিমকে যেভাবে মানে ধুয়ে দিছে, মানে স্টিভের সাথে তখন কিন্তু ফাইট হয় নাই এঙ্গানোর। হুম। স্টিভেকে জিজ্ঞেস করছে যে কি বলে মানে লুক এট দ্যাট কিড, যে তার হাতে ডাইনামাইট আছে, ডাইনামাইট, এবং হাউ মাচ পাওয়ার হি আসলে ক্যারিজ, ও ডাইনামাইট মাই না, ওর গড। হাতে আছে মানে নিউক্লিয়ার বম্ব। ডাইনামাইট বলে ভুল হবে। সো মানে স্টিভেকে জিজ্ঞেস করছি, স্টিভে, আমি ওর ফেস দেখি, স্টিভে কিন্তু সবসময় মানে ব্রুটাল অনেস্ট থাকে। হুম ওর অপোনেন্ট নিয়ে বলো, যাই নিয়ে বলো, স্টিভে কিন্তু অনেস্ট থাকে। আমি ওই ভিডিওটাতে
আমি ফার্স্ট টাইম আমি স্টিপেকে দেখলাম যে স্টিপে জাস্ট নিজের নাম রাখার জন্য এঙ্গানুর সুনাম করে নাই, বলছে যে হ্যাঁ ওর হাতে অনেক পাওয়ার আছে, অবভিয়াসলি যে সব হেভিওয়েটদের ফাইটার হাতে অনেক পাওয়ার থাকে পাঞ্চে, এঙ্গানুরও আছে। সো এটা ইটস নট এ বিগ ডিল। আর আমার সাথে যদি হয় আমি মার খান কেইন বালাস্কার মতো ফাইটারদের আমি হারাই দিছি, সো এঙ্গানু কি জিনিস। সো মানে ও কিন্তু নিজেকে এখানে সেভ করার চেষ্টা করতেছিল যে তুমি যতই বলো যে এঙ্গানুকে কেউ ভয় পায় না, হুম এটা যেই বলুক, ইভেন ফুল ইউএফসি তে যখন তোমার 20 সেকেন্ডে যখন রোজেন স্ট্রাইকের মতো এমন একজন স্ট্রাইকারকে সে যখন 20 সেকেন্ডে শেষ করে দিল চোখ বন্ধ করে বাচ্চাদের মতো মারামারি করে, সবাই তখন একটা অ্যাটিটিউড করছে, ও মাই গড। মানে ইভেন কামারু উজম্যান একটা ভিডিও ইনস্টাতে পোস্ট করছিল যে সে অবাক হয়ে গেল যে ও জাস্ট কি থ্রো করলো এটা, এক্স্যাক্টলি কিভাবে একটা সিঙ্গেল পাঞ্চের ভিতরে শেষ। আসলে রোজেন স্ট্রাইক কিন্তু খুবই কম নকআউট হয়েছে। এক্স্যাক্টলি এটা মেবি ওর ফার্স্ট নকআউট, এটা ওর ফার্স্ট লস ইন তো এমএমএ হিস্টরি, সো এটা ওর ফার্স্ট নকআউট। বুঝে উঠতে পারে যে মানে কি হলো আসলে। তো যাই হোক, মানে স্টিপে কিন্তু নিজেকে বাঁচানোর অনেক সেভ করছে। ইভেন স্টিভে আর এঙ্গানুর ফাইট দেখলেও বুঝে যায় স্টিভে ওর পাঞ্চ থেকে বাঁচার জন্য যা করছে, মানে সেটা আসলে আনবিলিভেবল। আমি ইভেন যেটা মানে আসলে ওই ফাইট দেখার পর আহ, স্টিপের জন্য কি তোমার বলছে রেসপেক্ট বেড়ে যাবে, রাইট? ওই ফাইটটা দেখার পর। চেল সেনন আজকে যেটা বললো ওর ভিডিওতে যে an improved Francis Ngannou will be scary, হুম। and if I were Stipe, you know what I will do. আমি তার থেকে দূরে থাকবো, তার হাত থেকে আমি দূরে থাকবো। আমি আমার আর যে 30 দিন আছে ফাইটের, হুম আমি আমার গেম প্ল্যান সাথে সাথে চেঞ্জ করব, যেটা আসলে করা উচিত। ফ্রান্সিস এঙ্গানু কিন্তু ভালো বক্সার না, হুম তার হাতে পাওয়ার আছে, বাট হি ইজ নট এ গুড বক্সার টু বি অনেস্ট উইথ ইউ। কারণ কি যে ওর যতগুলো স্ট্রাইক দেখো, সে জানে যে মানে ও টেকনিক্যাল বক্সার না, ওর জাস্ট পাওয়ার আছে আনবিলিভেবল, টেকনিক্যাল বক্সার না, পাওয়ার আছে উড়াদুরা, মানে একটা একটা লেগে যায় শেষ। বাট ইটস স্টিল ইভেন এফেক্টিভ, রোজেন রাইট? ইটস স্ট্রাইকের স্টিল ফাইটেও এফেক্টিভ। দেখো অ্যালিস্টার ওভারিং, সে কিন্তু এখনো মাথা খাটে একটাও পাঞ্চ করে না, চোখ বন্ধ করে ধুমধাম মারে, আর লেগে মিস্টার যায় এক্স, শেষ। মিস্টার এক্স, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ফাইটটাতে রোজেন স্ট্রাইকের সাথে এনগানুর যে ফাইটটা হলো, ওইখানে যখন এনগানু পাঞ্চ মারতেছিল, ও 4টা পাঞ্চ থ্রো করছে, সেখান থেকে 3টা খুবই প্রথম 3টা পাঞ্চ আনবিলিভেবলি স্ট্রং পাঞ্চ ছিল, কিন্তু 3টা মিস হয়েছে, ওর টার্গেট হিট করে নাই। এটাই 4th পাঞ্চ যেটা হিট করছে সেটা ছিল ওর স্লোয়েস্ট পাঞ্চ, ওকে, উইকেস্ট পাঞ্চটা হিট করছে, কিন্তু তাতেই রোজেন স্ট্রাইক গন। তাহলে ওর ফার্স্ট পাঞ্চটা হিট করলে রোজেন স্ট্রাইকের কী হতো আমরা জানি না, কিন্তু আমি আসলে এটাই বলতে চাই ওর যে উইক পাঞ্চই আমি নক আউট যদি করে যেটা মানুষকে। চ্যালে বলছে যেটা চ্যালে বলছে যে আমি যদি স্টিপে হইতাম, আমার আর যে 30 দিন আছে, আমি সাথে সাথে আমার ক্যাম্প ফুল চেঞ্জ করে আমার গেম প্ল্যান চেঞ্জ করে দিব। কারণ কি যে এঙ্গানু যদি একবার যদি বক্সিং কি বুঝে যে আমার কখন স্ট্রাইক করতে হবে, আমার কখন বক্সিং করতে হবে, আমাকে কখন কাউন্টার অ্যাটাক করতে হবে, ও যদি একবার এটা শিখে নেয়, ও যেমন এখন চোখ বন্ধ করে উড়ে দুরা মারে, ও যদি একবার বুঝে যে আমার এখন পাঞ্চটা করা উচিত, এখন আমার রাইট হুক বা এখন আমার আপার কাট এক্স্যাক্টলি করা উচিত, এক্স্যাক্টলি ওর এটা যদি একবার সে বুঝে, ফ্রান্সিস এঙ্গানু সিরিয়াসলি একটা ডমিনেন্ট এবং স্ক্যারি ফাইটার হবে। ওকে স্কেরিয়েস্ট যদি ফাইটার ইন ইউএফসি উইদাউট এনি ডাউট। ওকে যদি আসলে মানে ওকে তখন হারাইতে হইলে মে ওয়েদারের মতো কোনো একজন বক্সার লাগবে উইথ যে পাওয়ার লাইক স্মার্ট বক্সিং, এনগানু। হ্যাঁ, যে এত পাওয়ারফুল পাঞ্চ মারুক, যেটাই মারুক ও ডাচ করে ফেলবে। রাইট 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 কিন্তু এটা আসলে আমার স্বপ্ন দেখা ছাড়া স্টিপে কিছু না, কিন্তু মিস্টার এখন এই এক্স, ওয়েদার, এটা কিন্তু জাস্ট এই স্বপ্ন তো দেখা, ওয়েদার, রাইট? এটা এখন এটাই। এটা কিন্তু জাস্ট স্বপ্ন দেখা যায়, মেওয়েদারের মতো একজন এমএমএ ফাইটার আসবে, এটা আসলে মানে এই মুহূর্তে এরকম কেউ নাই। আর এমএমএ তে এটা আসলে করাও খুব ডিফিকাল্ট, কারণ এমএমএ তে কিকস আছে, লাইক গ্র্যাপলিং আছে, সো মেনি ডিফারেন্ট থিংস ইন এমএমএ, সো এটা চাইলেও অত ডজ করা সম্ভব হয় না। সো যেহেতু এনগানো ওর বক্সিং ইমপ্রুভ করতেছে, আমি এটাই ভয় আছি স্টিপের জন্য। ও যদি জাস্ট আ পোর্শন অফ ইসরায়েল আদেসানিয়াস বক্সিং, যদি ইসরায়েল আদেসানিয়ার যে বক্সিং স্ট্যান্স ওইটার যদি অর্ধেকও যদি ও পায়, ওই ট্যালেন্টের অর্ধেকও যদি এনগানু অর্জন করতে পারে, ইট উইল বি এ টেরেবল নাইট ফর স্টিপে উইদাউট এনি ডাউট।
আসলে আমি আসলে এটা দেখার বিষয়। স্টিফে হারুক বা জিতুক, স্টিফ উইল বি আ লিজেন্ড। হুম। তবে ও পারে, তাহলে আই থিংক ইটস ওভার ফর স্টিফে। রাইট। স্টিফে মেবি তার ফাইট নেয়া কিন্তু আর উচিত হবে না, যেটা আমার পার্সোনালি মনে হয়। কোনো ফাইটারে হারার পরে আর এত স্ট্রংলি কামব্যাক করতে পারে না। যদিও সে অনেকবার কামব্যাক করছে ওর ক্যারিয়ারে, ও অনেকবার এবং কামব্যাক ওর করছে, সবথেকে বাট পপুলার কামব্যাক হচ্ছে তোমার ইটস ডিসির টাইম সাথে ফর হারার হিম। পর, রাইট? ডিসির সাথে হারার পর কিন্তু হুম। হি কেম ব্যাক ওয়েল, এবং ডিসিকে দুবার সে হারাইছে একবার। সো উইদাউট এ ডাউট অপশন আছে তার কাছে। তার যাওয়া উচিত, সে অনেক করছে। সে ভালো ভালো সব ফ্রান্সিস এঙ্গানুকে হারাইছে, যতই হোক ফ্রান্সিস এঙ্গানু রাইট। ক্যারিয়ারও সলিডিফাই করে ফেলছে অলরেডি। তার এই ফাইটটাও হারুক বা জিতুক, যদি হারে তার উচিত যে তার রিটায়ার করা এবং নিজের নাম খারাপ করা উচিত না। আচ্ছা, আমরা একটু কথা বলি আমাদের নেক্সট উইকের যে ফাইটগুলো আছে। আমরা অলরেডি ইসরায়েল আদেসানিয়া ভার্সেস ইয়ান ব্লাহোভিচকে নিয়ে একটা ভিডিও বের করছি, যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা চেক আউট করতে পারেন। আর এরপরে আরেকটা যে টাইটেল ফাইট হতে নেক্সট উইকে, সেটা হচ্ছে নেক্সট টপিক যেন বলতেছো, আমরা তো অলরেডি ইসরায়েল অ্যাডেসানিয়া এবং পলিশ পাওয়ার হাউস, আমরা এই কি যেন তার ইয়ান নাম, আরে ব্লাহোভিচ। ভুলে যেতে তার নাম। ইয়ান ব্লাউভিচ, ওকে নিয়ে একটা ভিডিও বানাইছে। বাট রিসেন্টলি তুমি তাদের পোস্ট ফ্রি ফাইটের কি কোনো ভিডিও ইউএফসি থেকে যেটা আপলোড করলো, ইন্টারেস্টিং, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগলো। তুমি কি প্রোমোটার ইয়ান কথা বলতেছো? ব্লাউভিচের ইন্টারভিউ। প্রোমো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমি দেখছি ওটা। ইয়ান ব্লাউভিচ ইন্টারভিউ দেখে আমার খুব ইন্টারেস্টিং মনে হলো যে ইয়ান ব্লাউভিচ বারবার একটা জিনিসে বলতেছে যে I will send him to his own division and he has never felt a Polish power. বিলিভ ইন দ্য পুলিশ পাওয়ার, রাইট? ওকে, তোমার কি মতামত? এটা নিয়ে তোমার কি মতামত? আসলে আই ডু বিলিভ ইন দ্য পুলিশ পাওয়ার, টু বি অনেস্ট। মিস্টার এক্স, আসলে ব্যাপারটা হচ্ছে এমন যে লাইট হেভিওয়েটে আমার মতে এই মুহূর্তে ওয়ান অফ দ্য টাফেস্ট ফাইটার, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পাঞ্চার হচ্ছে ইয়ান ব্লাহোভিচ, উইদাউট এনি ডাউট। আর ইয়ান ব্লাহোভিচ যেটা বলছে আমি অ্যাগ্রি করি। ও যদি একটা ভালো পাঞ্চ ল্যান্ড করে, ইট উইল হার্ট আ লট। ইসরায়েল আদেসানিয়ার মানে জন্য একটা টাফ নাইট হবে ওটা, কিন্তু আমরা জানি ইসরায়েল আদেসানিয়ার মুভমেন্ট, হাউ ফাস্ট হি ইজ, রাইট? পাওলো কস্তা অনেক চেষ্টা করছে, ইউয়েল রোমেরোর হ্যান্ড আমরা দেখছি, আনবিলিভেবল পাওয়ার, বাট হি ডজেস এভরি সিঙ্গেল পাঞ্চ। এবং ও যেটা করবে, ও জাস্ট, আমার যেটা মনে হয় ইসরায়েল আদেসানিয়া যেটা করবে সেটা হচ্ছে ও জাস্ট ইয়ানকে টাচ করবে, ও একটা পাঞ্চ করবে, এ একটা ক্যাফ কিক করবে, এ একটা লেগ কিক, ইনসাইড কিক, আউটসাইড কিক দিবে, সরে যাবে। যে কাজটা সিরিয়াল গানে রোজেন স্ট্রাইকের বিরুদ্ধে করছে, আমরা তো সিমিলার কিছু একটা করার ট্রাই করবে ইসরায়েল আদেসান। এবং ওর পারসিশন এত ভালো, ওর অ্যাকিউরেসি এত ভালো যে এই লেভেলের কিক বক্সার আমার মনে হয় না ইউএফসিতে বর্তমানে আছে। অন্যদিকে ইয়ান ব্লাহোভিচ, হি ইজ এ গুড কিক বক্সার, বাট নট এনিওয়ার নিয়ার ইসরায়েল আদেসানিয়া। এবং যেটা আমার মনে হয় ইয়ান ব্লাহোভিচের গেম প্ল্যান হবে ওয়ান পাঞ্চ নকআউট, দ্যাটস দি অনলি ওয়ে হি ক্যান উইন। আর ইসরায়েল আদেসানিয়ার যেটা করবে সেটা হচ্ছে যেটা বললাম, ও জাস্ট ওকে টাচ করবে, মুভ করবে, এবং ইভেনচুয়ালি যখন ইয়ান ব্লাহোভিচ এনাফ ড্যামেজ নিয়ে নিবে, তখন হয়তো ও ফিনিশের জন্য চলে যাবে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমার কাছে যেটা পার্সোনাল মতামত। ইয়ান ব্লাউভিচের আমি যে দুইটা কমেন্ট করছি, দুইটা কমেন্ট আমি অ্যাড্রেস করতে চাই। ইয়ান ব্লাউভিচের দুইটা কমেন্টের ভিতর একটা আমার কাছে পুরাই ফেক কমেন্ট লাগছে, আরেকটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা। ফার্স্ট যেটা fake, সেটা হচ্ছে গিয়ে ইয়ান ব্লাউভিচ বলছে যে আই উইল সেন্ড হিম টু হিজ ওন ডিভিশন, হেভিওয়েট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট গেম। হেভিওয়েটের ফাইটাররা হেভিওয়েটের ফাইটার, মিডল ওয়েটের ফাইটাররা মিডল ওয়েট ফাইটার। যেটা ওখানে বলছে, সে এখানে পার্শিয়ালি রাইট। কেন বলতেছে আমি এই কথাটা? কারণ মিডল ক্লাস থেকেই, মিডল হেভিওয়েট থেকেই কিন্তু, ওই ডিভিশন থেকেই অনেক ফাইটাররা কিন্তু, তোমার ইসরায়েল অ্যাডেসানি ইজ নট দি ফার্স্ট ফাইটার হু ট্রাইড ফর দি হেভিওয়েট ডিভিশন, লাইট হেভিওয়েট লাইট হেভিওয়েট। পিটোর বেলফোর্ড আছে, লুক রকহোল্ড আছে, আরো এমন জাস্ট এতে কয়েকজনের নাম বললাম, যারা মিডল ওয়েট থেকে ট্রানজিশন করছে লাইট হেভিওয়েটে, এবং সবাই আনসাকসেসফুল ছিল। হুম। এই কমেন্ট করছে যে ইসরায়েল অ্যাডেসানিয়াকে আমি তার ক্লাসে ব্যাক করে দিব। চ্যাল স্যাননও ছিল, মিডল ওয়েট থেকে লাইট ওয়েটে গেল। সো এই জন্য সে বলছে যে আমি তাকে তার হেভিওয়েটে আমি পাঠিয়ে দিব, তার ক্লাসে আমি পাঠিয়ে দিব মিডল ওয়েট, হুইচ ইজ মিডল ওয়েট।
এখানে আমার কাছে এই জিনিসটা এই জন্য ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ কি যে চ্যাল স্যানন বলো, বিটোর বেলফোর্ড বলো বা লুক রকল্ড বলো, দে আর নট ইসরায়েল অ্যাডেসানিয়া। কারণ ইসরায়েল অ্যাডেসানিয়া ইজ 6'4", যে অ্যাকচুয়ালি হেভি ওয়েটের হাইট, এবং তার রিচ হচ্ছে 80 ইঞ্চ। ইয়ান ব্লাউবিচের রিচও 80 না, এবং তার হাইটও 6'4" না, হুম হি 6', এবং তার রিচ হচ্ছে মেবি 75 কি 76 বা 77। তো সে যদি এটা মনে করে বসে বিটোর বেলফোর্ড, চ্যাল স্যানন এবং লুক রকহোল্ডের মতো মিডল ওয়েটে এসে লাইট ওয়েটে মাইর খাই চলে গেছে হুম রাতে, দে আর দে আর কমপ্লিটলি রং। আই মিন ইয়ান ব্লাউবিচ কমপ্লিটলি রং, কারণ ইসরায়েল অ্যাডেসানিয়ার বডি হেভি ওয়েটের মতো। যেটা ডিসি বলছে যে আমি ইসরায়েল অ্যাডেসানিয়াকে ভিতর আমি কোনো ল্যাগ দেখতে পারি না, হি শুড গো ফর জন জোন্স রাদার দেন গোয়িং টু দি লাইট হেভি, হি শুড গো ফর দি হেভি ওয়েট ডিভিশন। কারণ ও ডিসি বারবার বলতেছে হি ইজ মেড ফর হেভি ওয়েট ডিভিশন। হুম জন ইসরায়েলিয়ার ডিরেক্টলি জন জোন্স এর পিছে যাওয়া উচিত, কারণ জন জোন্স এর একটা এজ হইছে। আই ডোন্ট নো যে জন জোন্স কয় বছর ধরে আরো ফাইট করবে। Obviously he's a warrior, he will fight no matter what. He has maybe 2 or 3 years left in his tank. বাট ইউএফসি তে দেখো, ইউএফসি তে কিন্তু 2-3 ইয়ার্স খুবই কম টাইম ফাইটারদের জন্য। সো আমার কাছে মনে হয় ইসরায়েল অ্যাডেসানিয়া লাইট হেভিওয়েট থেকে ডিরেক্টলি হেভিওয়েটে যাওয়া উচিত ছিল। হাউএভার এখানে যেহেতু ইয়ান ব্লাহোভিচ চলে আসলো মাঝখানে, হুম ডু ইউ সি সো চাই যে ইয়ান ব্লাহোভিচ যদি এটা মনে করে বসে যে অ্যানাদার মিডল হেভিওয়েট ফাইটার, এটা তার সবচেয়ে বড় মিস্টেক হবে। হুম এবং ও যদি এটা মনে করে যে অ্যাডাসানিয়া বক্স তার পাঞ্চ কয়েকটা নিতে পারবে না, অবভিয়াসলি অ্যাডাসানিয়া ডাজন্ট ওয়ান্ট ইউ টু পাঞ্চ ইন হিজ ফেস, ওইটা লাইক করে না। অ্যাডাসানিয়ার যত ফাইট দেখছি ও ফেসে পাঞ্চ খাইতে চায় না, ওরে তুমি কিক করো যা করো বা যা ইচ্ছে করো, ও কিন্তু ফেসে পাঞ্চ নিতে চায় না। বিকজ আমার কাছে মনে হয় যে এটা তার উইক উইক পয়েন্ট হতে পারে। অবভিয়াসলি সবার চিন কিন্তু স্ট্রং না। হুম সো অ্যাডাসানিয়া কিন্তু ক্যাবিন গাসসানিন কিন্তু পাঞ্চ স্টান করছিল, যদিও তাকে নক আউট করতে পারে নাই, স্টান করছিল। তো আমি এই দিক থেকে আমি ইয়ান ব্লাউবিচের ক্ষেত্রে আমি একমত যে ইয়ান ব্লাউবিচ রাইট, যে সে হেভি ওয়েটের লাইট হেভি ওয়েটের পাঞ্চের পাওয়ার এখনো ফিল করে নাই, পলিশ পাওয়ার এখনো ফিল করে নাই। এটা পার্শিয়ালি রাইট, কারণ কি যে ইয়ান ইসরায়েল অ্যাডেসানিয়া কিন্তু অনেক ভালো ভালো স্ট্রাইকার, মিডল ওয়েট মিডল হেভি ওয়েটের কিন্তু অনেক ভালো ভালো আচ্ছা, স্ট্রাইকারের রবার্ট কিন্তু হুইটেকার, এও কিন্তু পাওলো কস্তা, হ্যাঁ, ইয়োয়েল রোমেরো, এদেরকে কি এলিট স্ট্রাইকার বলবো না আমি? এদের এটাই আমি বলতে চাইতেছি, যেটা করে বললো যে দেয়ার ইজ অজিস পাওয়ার, ইউএসএ পাওয়ার, এন্ড মানে ফ্রান্স পাওয়ার, পাওয়ার পাওয়ার পাওয়ার, ইটস দি পাওয়ার গেম, যেটা অ্যাডাসানিয়া বলছে যে, এবং সে সবগুলা পাওয়ার থেকে ওভারকাম করছে। So আমি ইজির সাথে আমি একমত। এবং ইয়ান ব্লাহোভিচের আইডিয়া নাই যে সে সে কখনোই ইসরায়েল অ্যাডেসানিয়ার মতো একজন ফাস্ট, যার স্পিড তার চেয়ে 2 টাইমস বেটার এমন কোন ফাইটার সাথে ফাইট করে না এটা ইসরায়েল ইটস এ গুড পয়েন্ট যে ব্লাহোভিচ। আর এমন না যে ইয়ান ব্লাহোভিচ ফাইট করেনি, ইসরায়েল আদেসানিয়ার সাথে যারা ফাইট করেনি এরা কেউই ইসরায়েল আদেসানিয়ার লেভেলের কোনো স্ট্রাইকারের সাথে ফাইট করেনি আজ পর্যন্ত। কারণ আমি পার্সোনালি মনে করি ইসরায়েল আদেসানিয়া স্ট্রাইকিং, কিক বক্সিং এবং স্ট্রাইকিংটাকে, এমএমের যে স্ট্রাইকিং এটাকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। আমার মনে হয় না ওর মতো ফ্লুইড, ওর মতো টেকটিক্যাল স্ট্রাইকার আমার মনে হয় ইউএফসিতে কখনো ছিল আর এখন আছে আর কেউ। ফিউচারে অবশ্যই আরও ভালো ফাইটার আসবে, বাট বর্তমানে হি ইজ উইদাউট এনি ডাউট দ্য বেস্ট। তার মতো এত এক্সপেরিয়েন্স ক্যারি করে ওভার স্ট্রাইকার 100 কিক ইউএফসি, বক্সিং ফাইটস হি হ্যাড, আনবিলিভেবল। এটা এটা বিলিভ করা যায় যে তার অ্যাকচুয়ালি নামের সাথে যে তাকে বলা হয় যে স্টাইল ব্লেন্ডার, স্টাইল বেন্ডার, ইয়েস। এবং তাকে যে বলা হয় এই গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স, তাকে স্যুট করে ইসরায়েল অ্যাডেসানিয়াকে। হি ইজ রিয়েলি এ গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স। তাকে
আদারওয়াইজ তাকে তার রিভার্সাল গুলা, তার স্ট্রাইকিং এর যে রিভার্সাল গুলা সে করে, ইটস জাস্ট Too good, ইট too জাস্ট good. এ চেরি চেরি অন টপ অফ কেক। সো Yeah. মানে দেখতে আসলে এতটাই সুন্দর লাগে, এতটাই তার ফাইট কেউ এনজয় করেনি, তার ফাইট দেখে তার ফ্যান হয়নি এমন খুবই খুবই কম আছে মানুষ। রেয়ার, এবং কেউ যদি আমি থাকে আমি মনে করি তার সমস্যা আছে ব্যক্তিগত কোনো। আমি সবাইকে যারা এই ভিডিওটা আসলে শুনতেছেন বা এই অডিওটা আমাদের যারা শুনতেছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো, ইউটিউবে ফ্রিতে ইউএফসি থেকেই দেখাচ্ছে যে ইসরায়েল অ্যাডেসানিয়া ভার্সেস ক্যাভিনের ফাইটটা মিডল ওয়েটে। সবাই একবার হইলেও যাতে এই ম্যাচটা দেখে। এই ম্যাচটা দেখার পরে আমার মনে হয় না কেউ ইসরায়েল অ্যাডেসানিয়ার ফ্যান হবে না। আমার কাছে মনে হয় না। সবাই এই ফাইটটা দেখার আমার অনেক 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 অনুরোধ রইল। ইভেন যারা ইউএফসি ফলো করো, যারা ইউএফসি ফলো করেন না, সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে এই ফাইটটা অ্যাটলিস্ট একবার হলেও দেখা উচিত। যারা ইভেন ডাব্লিউডাব্লিউ এর ফ্যান বা বক্সিং এর ফ্যান, সবাই এই ফাইটটা দেখা উচিত। It was like maybe it will be in between like the top 10 UFC fight in the history. উইদাউট এনি ডাউট। আর এই Okay. ফাইটটাতে কেভিন গ্যাসলাম যে হার্ট দেখাইছে, ও যত মানে হি ওয়াজ শর্টার। কেভিন গ্যাসলামের ক্যারিয়ারে আমার কাছে ওইটা মনে হয়েছিল তার ক্যারিয়ারে বেস্ট ফাইট, এবং সে এমন একটা মনোবল নিয়ে আসছিল যেটা কেভিন এর ভিতর আমি আর কোনো সময় দেখি নাই, আর কোনো ফাইটে দেখি নাই, যে হি ওয়াজ রেডি টু ডাই উইথ ইসরায়েল অ্যাডেসানিয়া। অ্যাডেসানিয়া সবসময় বলছে আই ওয়াজ হিয়ার, আই এম হিয়ার টু ডাই, কিল মি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই এম হিয়ার টু ডাই। যে মনোভাবটা ঠিক কেভিন গাসটেলিমেরও ছিল। কেভিন গাসটেলিমকে কিন্তু গ্রাউন্ড এন্ড পাউন্ড করতে গেছিল এবং সাবমিট করতে গেছিল, এবং সে ওই ফাইটটা দেখে এতগুলা পাঞ্চ খেয়েও কিভাবে রিভার্স করে উঠে বসে আবার, এবং আবার বক্সিং করার জন্য সে দাঁড়ায় যায়। কেভিন গ্যাস্টেলিম ওই দিন যে ফাইটার ছিল, ওর মতো যদি ওর নেক্সট ফাইট গুলাতে যদি ও থাকতো, ও এতগুলা মানে ম্যাচ হারতো না কোনো আসলে সময়। মিস্টার এক্স, একটা জিনিস কি, এমএমএ হচ্ছে এমন একটা স্পোর্টস যেটা এখানে একটা ফাইট অনেক সময় একটা ফাইটারের ভিতর থেকে অনেক কিছু নিয়ে নেয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, কেভিন গ্যাসলামের উদাহরণটাই দিই, ওর ভিতরে যত এনার্জি ছিল সব স্পেন, এবং এনার্জি বলতে এটা জাস্ট ফিজিক্যাল এনার্জি না, ফিজিক্যাল এনার্জি ঘুমালে, খাওয়া দাওয়া করলে, ভালোভাবে রিকভারি করলে সেটা রিকভার হয়ে যায়। কিন্তু যে মেন্টাল এনার্জি যেটা একবার চলে যায়, যে এত এফোর্ট দিলাম, এরপরে ওইটা রিকভার হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ এমএমএতে আমরা হয়তো এমএমএ স্পেকটেটার, রাইট, আমরা হয়তো এমএমএ দেখি, কিন্তু এখানে একটা লুজ হওয়া, এটা যে ইমোশনালি কত ডেভাস্টেটিং একটা ফাইটারের জন্য, এটা আসলে অক্টাগনের ভিতরে না গেলে কখনোই কমপ্লিটলি বোঝা যাবে না। এটা একটা ক্রিকেট ম্যাচ হারার মতো এত সিম্পল না ব্যাপারটা। কারণ হাজার হাজার মানুষের সামনে লিটারালি দেখো, ওই দিন ইসরায়েল আদেসিনা কিন্তু চাইলে ওকে ওই জায়গায় মার্ডার করতে পারতো। ইফ দেয়ার ওয়াজ নো ল, কোনো ল নাই এমএমএর, হি কুড মার্ডার হিম। সো এটা এটা কিন্তু একটা রিয়ালাইজেশন যে এই লোকটা আমারে খুন করে ফেলতে পারতো চাইলে, রাইট? সো এটা কিন্তু অনেক সময় অনেক ডিমোটিভেট করে দেয় অনেক ফাইটারকে হারার পরে, এবং আমার মনে হয় গ্যাসলামের সাথে ওরকম কিছু একটা হয়েছে যে হি ইজ নো লঙ্গার দ্য সেম ফাইটার এনিমোর। ইউএফসিতে হার জিত থাকবেই আনটিল তুমি অনেক গ্রেটেস্ট ফাইটার ইউএফসির হিস্টোরিতে হও, সেটা সেক্ষেত্রে ডিফারেন্ট বিষয়। বাট একটা জিনিস কি, কিছু কিছু ফাইটারদের কিন্তু একটা ম্যাচ হারার পর আর কাম ব্যাক করতে পারে না। রাইট। কেভিন গাসটেলিম ভিতর একজন, আমার মনে হয় সে বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, যেমনটা ওজে আলডো করেছিল কর্নার ম্যাকগ্রেগরের ফাইটের পর। মেবি আসলে মেন্টালিটিটা হয়তো এমন হয় যে আমি এই ফাইটটার পিছে 6 মাস ট্রেনিং করলাম, এ করলাম সে করলাম, এন্ড at the end of the day that Israel Adesanya was the best man. So অনেক কিছুই এখানে আসলে মানে থাকে, মানে যেটা অ্যাকচুয়ালি ভাবনায় ফেলে দেয় ফাইটারদের অপোনেন্ট দেওয়ার পরে। এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ দ্যাট। আসলে ওভারঅল আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা এই প্রি ফাইট অ্যানালাইসিস করতেছি, পোস্ট ফাইট অ্যানালাইসিস করতেছি যে ইসরায়েল অ্যাডেসানিয়া এবং ইয়ান ব্লাহোভিচের মধ্যে। সো ইয়ান ব্লাহোভিচ কিন্তু অনেক ট্র্যাশ টক করলো এই আপকামিং ফাইট নিয়ে, বিকজ ইফ হি থিংস লাইক ইয়ান ব্লাহোভিচ ইজ দ্য বিগার ম্যান, হি ইজ কমপ্লিটলি রং ম্যান। He doesn't
any idea. If he thinks like the other middle heavyweight fighters, the Israel Adesanya is just a skinny boy. He is completely wrong. উইদাউট এনি ডাউট আমি ইয়ান ব্লাউবিচের এই কাউন্টটা বুঝি না যে সে লাইট হেভিওয়েট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট গেম। সেখানে পাওয়ার বেশি, এ বেশি সে বেশি, এখানে সাইজে মানুষ বড় বেশি। ও কেন এই কথা বলতেছে ইজ জাস্ট 6'1" এবং ইসরায়েল অ্যাডেসন ইজ 6'4"? ও কেন ইসরায়েল এই কমেন্ট আদেসানা করে? ইজ আমি taller and bigger than him, to be honest. yeah. Not if not in size wise, but he's taller than him. এক্স্যাক্টলি, এবং হাইটটা মোস্ট ইম্পর্টেন্ট, সাইজের থেকে হাইটটা বেশি এবং ইম্পর্টেন্ট। হাইট এবং রিচ, যেটা আসলে এটা মানে খুবই, যেখানে ইসরায়েল অ্যাডেসানিয়া কিন্তু নিজের পাঞ্চ রিভার্স করে কিন্তু মাথা আরো উপরে আসলে করে। মিস্টার এক্স দেখো, হাইটটা কেন এত ইম্পর্টেন্ট আমরা জানি। ডিসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসলার ইন ইউএফসি এভার। সেই ডিসিকে টেক ডাউন করে জন জোন্স, সেই ডিসিকে স্ম্যাশ করে জন জোন্স। এটার করার আমার মতে, অবশ্যই জন জোন্সের রেসলিংও এলিট লেভেলের, কিন্তু এই কাজটা করার মানে করতে পারার একটা বিগ রিজন ছিল জন জোন্সের বিগ হাইট অ্যাডভান্টেজ। কারণ তোমার যদি হাইট বেশি হয় এবং ওয়েটও যদি কম হয় অন্যর থেকে, অন্য মানুষটা তোমাকে টেক ডাউন করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, তোমাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যাবে। একটা লম্বা জিনিসকে জাগানো, একটা ছোট্ট ভারী জিনিসকে জাগানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই জন্যই আমার যেটা মনে হয় যে আদেসানিয়ার হাইট অ্যাডভান্টেজটা অনেক হেল্প করবে ওকে ব্লাহোভিচের সাথে ফাইটে। আচ্ছা, আমরা একটু অ্যামান্ডা নুনেস আর মিগান অ্যান্ডারসনের ফাইটটা নিয়ে কথা বলি, কারণ বর্তমানে ইউএফসিতে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে আচ্ছা, চাই, শিওর কতবার শিওর যাবে, শিওর শিওর। আমি ইন্টারাপ্ট করতে চাই তোমাকে। সেটা হচ্ছে গিয়ে তোমার ইয়ান ব্লাহোভিচ ও 35 MMA ক্যারিয়ারের মেবি, ইফ আই এম নট মিস্টেকেন, সে কিন্তু 8টা কি 9টা, 8টা হওয়ার পসিবিলিটি বেশি, 8টা কিন্তু ফাইট সে হারছে। তো তার কিন্তু এটাই প্রুভ করে তার কিন্তু উইক পয়েন্ট আছে। এক্স্যাক্টলি। তাকে সাবমিটও করা হয়েছিল, তাকে নকআউটও করা হয়েছিল এবং সে ডিসিশনও আসছে। সো এখানে কিন্তু একটা জিনিসে প্রুভ করে তার কিন্তু উইক পয়েন্ট আছে। আর অ্যাডাসানিয়ার আমরা এখনো কোনো উইক পয়েন্ট দেখি And নাই, he যে is he's unbeaten. এক্সপোজড। হ্যাঁ, সে যদি এক্সপোজড হইতো যে ঠিক আছে তাকে রেসলিং এ হারানো হয়েছে বা সাবমিশনে হারানো হয়েছে, আমরা তাইলে বুঝতে পারতাম যে দিস ইজ হিজ উইক পয়েন্ট। কিন্তু অ্যাডাসানিয়ার উইক পয়েন্ট এখন এক্সপোজ হয় নাই। সো ইটস ভেরি হার্ড ফর এনি ফাইটার টু রিড হিজ পোস্ট ফাইটস। রাইট। তার আসলে সবগুলা রিড করা অনেক অনেক হার্ড, এটাই বলতে চাইছিলাম। ওকে, সো আমরা গো অন। এখন হ্যাঁ, বলো তুমি কার ফাইটটা, মেগান এবং অ্যামান্ডা। অ্যামান্ডা নুনেসের ফাইটটা? সো অ্যামান্ডা নুনেস হচ্ছে আমার এখানে ইউএফসিতে বর্তমানে অনলি ডাবল চ্যাম্প। সো এই ফাইটটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, কারণ মিগান অ্যান্ডারসন এবং অ্যামান্ডা নুনেস এখানে ফেদার ওয়েটে ফাইটটা করবে। অ্যান্ড আমরা জানি ফেদার ওয়েটে এখনও র্যাঙ্কিং রিলিজ হয়নি এবং ফেদার ওয়েটের অনলি চ্যাম্পিয়ন ইজ অ্যামান্ডা নুনেস। সো ফেদার ওয়েট এখন একটা নতুন চ্যাম্পিয়ন দেখেনি এখন পর্যন্ত। আর মিগান অ্যান্ডারসন ইজ এ গুড ফাইটার, বাট টু বি অনেস্ট উইথ ইউ, এক্সেপ্ট ফর দ্য হাইট অ্যাডভান্টেজ, আমার মনে হয় না মিগান অ্যান্ডারসনের খুব একটা অ্যাডভান্টেজ আছে এই ফাইটে। তুমি পার্সোনালি এই ফাইটে কাকে পিক করতেছো তুমি? আসলে আমি শিওর না কাকে পিক করব, বাট আমি মিগান অ্যান্ডারসনের ফাইট দেখে আমার মনে হয়নি যে এক্সেপ্ট ফর দ্য হাইট শি হ্যাজ এনিথিং অ্যাবভ দ্য লায়নেস, আমার মনে হয় না। বাট আমি অলসো চাই যে একটা নিউ চ্যাম্প আসুক। I think, to be honest with you, I think মিগান অ্যান্ডারসন এবং অ্যামান্ডা নুনেস এর ফাইটে মিগান অ্যান্ডারসন doesn't have anything to offer in front Anything of new, Amanda right? Nunes. She has nothing new to offer. Anything new, কারণ তার আমি পাওয়ার, কিকের পাওয়ারের ভিতর আমি কোনো পাওয়ার দেখি না, যদিও সে কিক বক্সিং করে। এবং আরেকটা জিনিস কি, সে হলি হর্মকে হারাইছিল, অবভিয়াসলি। হ্যাঁ, হলি হর্ম অনেক ভালো ফাইটার, কিন্তু হলি হর্ম দেখতে হবে, হলি হর্ম তার প্রাইম টাইমে ছিল না। হলি হর্ম অ্যামান্ডা নুনেসের কাছে হারার পর থেকেই হলি হর্ম ওয়াজন্ট হলি হর্ম এনিমোর। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে গিয়ে মিগান অ্যান্ডারসনের ফাইট যদি দেখো, ইভেন তার ট্রেনিং ভিডিওগুলো যদি এক্সকিউজ মি মিস্টার এক্স, কিন্তু গ্যাস মিস্টার এক্স, ব্যাপারটা হচ্ছে হলিউম এবং মিগান অ্যান্ডারসনের ফাইটে কিন্তু হলিউম জিতছিল, মিগান অ্যান্ডারসন জিতছিল না। আমি মাত্র ফ্যাক্টটা চেক করলাম না, এটা হলিউম উইন করছিল। সো মিগান অ্যান্ডারসন কিন্তু হলিউমের সাথেও হারছে। চেক করতে হবে। হ্যাঁ, আমি এবারটা চেক করলাম, এটা 3 রাউন্ড ফাউন্ড এবং ডিসিশনে হলিউম জিতলো। সো মিগান অ্যান্ডারসনের
আমি ব্যক্তিগতভাবে চাইবো মেগান অ্যান্ডারসন জিতুক। এটার চাওয়ার একটা কারণ হচ্ছে কারণ ফেদারওয়েট ডিভিশন যেটা উমেন্স, এটা একদমই কম্পিটিটিভ না এখন। অ্যামান্ডা আমার নুনেস ডমিনেট করতেছে কমপ্লিটলি এই আমি ডিভিশনটা। আসলে হ্যাঁ, আমি ইভেন মিগানের যে রিসেন্ট ট্রেনিং ক্যাম্পের ভিডিওগুলো দেখলাম ইউএফসি ফাইটের, তার দেখি যে সে কিন্তু গ্যাস আউট হয়ে যায়। এক্স্যাক্টলি। সে কিন্তু ফার্স্ট রাউন্ডের ভিতরেই কিন্তু সে গ্যাস আউট হয়ে যায়। আর যেখানে অ্যামান্ডা নুনেস, যার কাছে ৪-৫ রাউন্ড কোনো ব্যাপারই না, শি ক্যান গো অল ডে, মানে যেটা আসলে আনবিলিভেবল যে একজন উইমেন রেসলার এতটা মানে তার ওয়েট ক্লাস চেঞ্জ করে করে সে গ্যাস আউট হয় না। সো ইটস আনবিলিভেবল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফাইট হলো যে তার নিউ বর্ন বেবি হয়েছে। কংগ্রাচুলেশন টু হার, তার নিউ বর্ন বেবি হয়েছে। এবং যখন আমরা এটা দেখি যে নিউ বর্ন বেবি হয়েছে বা কিছু হয়েছে, ইট মেক্স দেম রিয়েলি ডেঞ্জারাস ফাইটার। হুম। ইট মেক্স দেম ফিল লাইক I should fight for her, or I should fight for my children, or I should fight for my kids. So এটা কিন্তু তাদের লাইফে নিউ আরো একটা মোটিভেশন অ্যাড করে আচ্ছা, তোলে, যেটা আমরা কিন্তু দেখতেছি। অ্যামান্ডা নুনেস বারবার বলতেছিল যে আমি এই ফাইটটা আমার মেয়ের জন্য করব। ইট উইল রিয়েলি মেক হার মোর মিস্টার ডেঞ্জারাস এক্স, দ্যান শি অলরেডি এটা তো ইজ। তাহলে ইয়ান ব্লাহোভিচের ক্ষেত্রেও এটা আসলে প্রযোজ্য। ওরও, ও নতুন বাবা হয়েছে, সো ও তো মেবি অনেক সো টাফ হয়ে আসলে আসবে। ইন্টারেস্টিং দেখার বিষয়। বাট যেটা মানে মেবি আমি কারো একটা ভিডিওতে দেখছিলাম, আমি আসলে এটা ভুলে গেছি। সে ফাইটারটা বলছিল যে নিউ বর্ন বেবি হলে কিছু কিছু ফাইটারদের আসলে মানে এমন থাকে, মেন্টালিটিটা এমন থাকে, নিউ বর্ন বেবি হোক বা যাই হোক, তারা কিন্তু ওখানে ফোকাস করে না, বিকজ ইট টেকস অ্যাওয়ে দেয়ার ট্রেনিং। হুম। দে টেক অ্যাওয়ে দেয়ার ট্রেনিং। তো তারা ফোকাস করে না। আমরা কিন্তু এখন আসলে এটাই দেখার বিষয়। কিন্তু দেখার বিষয় আসলে এখানে যে অ্যামান্ডা নুনেসে কিন্তু বারবার বলতেছে যে he gives me motivation to fight for her. So can you just imagine যে what kind of a dangerous fighter she will be on her next fight? হুম। এবং ডিসি একবার একটা কমেন্ট করছিল যে কাবিব নরমাগোমেডভের লাস্ট ফাইট ছিল জাস্টিন গেচির সাথে, তাই হুম। না? সো জাস্টিন গেচির সাথে ফাইটের পরে ডিসি বলছে যে তার আগে ফাইট করার মেইন রিজন ছিল যে তার উইন হইতে হবে, তার বেল্ট লাগবে, চ্যাম্পিয়নশিপ লাগবে। এন্ড কাবিব নরমাগোমেডভ doesn't care about money. হুম। He just wants to win, and he just wants to keep himself on top of the mountain. হুম। So এখানে এখানে ডিসি যে কমেন্টটা অ্যাড করছিল যে কাবিব যদি রিটার্ন করে, পাস্টে ও ফাইট করতো ওর টাইটেলের জন্য, নাও he has got more motivation যে his father passed away, এখন তার বাবার জন্য সে ফাইট করবে। কাবিব কাবিব ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার, এবং তাকে কেউ হারাতে পারেনি এখনো। সো ইট উইল মেক হিম মোর ডেঞ্জারাস। রাইট। এবং আমি সেটাই এটাই বলতে সেটাই চাই কিন্তু আমরা অ্যামান্ডা দেখছি নুনেস। গেচির সাথে ফাইটে, রাইট? হি ওয়াজ হ্যাঁ, আনবিলিভেবলি ডেঞ্জারাস এবং হি লুকড লাইক দ্য বেস্ট গেচির মতো এভার। fighter, হ্যাঁ। সো আমি ওর ফাইটটা যেমন কাবিবের হয়েছে, আমি অ্যামান্ডা নুনেসের ফাইটও আমি এমন কিছু এক্সপেক্ট করি যে মানে ও কিন্তু বারবার ইভিন ইউএফসির ভিডিওতেও সে বলতেছিল হাউ এক্সাইটেড শি ইজ বিকজ অফ আর নিউ বর্ন বেবি। বেবি। হুম। যে এবং তার ট্রেনিং এও সে বলতেছিল, তার ছবি তার মোবাইলে দেখাচ্ছিল, কোচকে দেখাচ্ছিল, সবকে দেখাচ্ছিল। এবং শি ওয়ান্টস টু গো মোর, আরো মোর, আর তার আরো অনেক সেশনের দরকার ট্রেনিং এ, বিকজ শি ইজ টু মোটিভেটেড। সো অ্যামান্ডা নুনেস অলরেডি ব্যাডেস্ট উইমেন ইন দি UFC. Already she is the Yes, baddest without women. any doubt. And she's It will arguably the best fighter obviously ever, right? obviously it will make her more and more dangerous. Exactly. আমি আসলে অ্যামান্ডা নুনেসের এই ফাইটটা নিয়ে অনেক এক্সাইটেড, এই জন্যই যে আমি আসলে তার নিউ অ্যামান্ডা নুনেসকে দেখতে চাই। Mm. হাউ শি উইল ফাইট, হাউ শি উইল রিয়েক্ট টু অ্যামান্ডা Megan. মেগান অ্যান্ডারসন। মেগানের সাথে সে কিভাবে ফাইট করে আমি আসলে দেখতে চাই। যে অ্যামান্ডা নুনেস তো অলরেডি উইমেন ডিভিশনকে অলরেডি ওভার কিল করেই দিছে। Exactly. তার রিয়েল কম্পিটিশন আমি উইমেন ডিভিশন আমি এখনো দেখি নাই। Mm.
আচ্ছা তার মতো এমন ডমিনেন্ট ফাইটার। আচ্ছা মিস্টার এক্স, আমাদের খাতে আজকে আর বেশি টাইম নেই, সো আমরা চলে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলতে চাই আরেকটা ফাইট, লাইট ওয়েটের একটা ফাইট নিয়ে, বিটুইন ইসলাম মাখাচেভ অ্যান্ড ড্রিউ ডবার। ড্রিউ ডবার হচ্ছে একজন আনর্যাঙ্কড ফাইটার। হি হ্যাড 23 উইন্স 9 লস 1 নো কন্টেস্ট, যেখানে ইসলাম মাখাচেভ 18 উইন 1 লস। তোমার কি মনে হয় ইসলাম মাখাচেভের এই ফাইটটা থেকে আসলে আমরা এক্সপেক্ট করতেছি হি উইল উইন, বাট এই ফাইটটা যদি সে জিতেও, তোমার কি মনে হয় কীভাবে যদি সে অ্যাগেইন ডিসিশনে জিতে, তোমার কি মনে হয় তার র্যাঙ্কিং খুব একটা আপ হবে এখন যেখানে আছে সেখান থেকে? আমার কাছে এটা চাইতে সবচেয়ে বড় ফার্স্ট কোশ্চেন তোমার কাছে যেটা, আচ্ছা। এটা হচ্ছে গিয়ে তুমি আমাকে আগে এটার অ্যান্সার করো যে ইসলাম মাকাচেভ হি ওন 18 রাইট? ইয়েস। সে এখনো কেন যেখানে আমরা দেখতে পারি যে কামারু উজমান 20-1, he was 16-1, he was like 12-1, 9-1, যাই হোক, মাকাচাব 18-1, তাকে এখনো কেন টপ 5 বা টপ 10 অ্যাট লিস্ট লাইট লাইট ওয়েট। ওয়েটার ফাইটারদের সাথে এখনো কেন তাকে ম্যাচ দেওয়া হয় না? হোয়াট ইজ ইউ থট অন দ্যাট? তুমি এটা নিয়ে কি বলতে চাও? কেন তাকে দেওয়া নাই? কেন ডেনা হোয়াইটে তাকে এখনো টপ 5 র্যাঙ্কিং এর টপ টপ 10 ডিজার্ভ করে না, ও টপ 5 এর ফাইটার ডিজার্ভ করে। ইসলাম মাকাচাব হি ইজ 18-1, তাকে কেন ডেনা হোয়াইট এখনো পুশ করে না? এটা তুমি আমাকে এটা রিপ্লে করো আসলে আমার যে এই জন্য তাকে পুশ। হাবিব ভার্সেস গেচি ফাইটের আগে আমার যেটা পার্সোনালি মনে হতো যে হাবিব যেহেতু আছে, এই কারণে হয়তো ডেনা ওর ভাইরে পুশ করতেছে না, কারণ অবভিয়াসলি হাবিব আর ইসলাম মাখাচেব কখনো ফাইট করবে না, কখনো ওরা নিজেরা ফাইট করবে না। সো এখন ইসলাম মাখাচেব যদি র্যাঙ্কিংয়ে উঠে টপ 3-তে চলে যায়, তাকে ও কিন্তু ওখানে বসে থাকতে হবে হাবিবের রিটায়ারমেন্টের জন্য। এতদিন আমি এটা মনে করতাম, বাট হাবিব রিটায়ার্ড নাও, রাইট? ও এখন আর গেমের ভিতর নাই, হি রিটায়ার্ড। সো এখন কেন ওকে পুশ করতেছে না ডেনা, আমার কমপ্লিটলি আমার কোনো আইডিয়াই নেই হোয়াটস রং। ওর মতো একটা মানে এত ডেঞ্জারাস একজন স্ট্রাইকার, এবং ওর স্ট্রাইকিং কিন্তু ও হাবিবের থেকে অনেক বেশি স্ট্রাইকিং পছন্দ করে, আর ওর রেসলিং ইজ রিয়েলি গুড ফর এ লাইট ওয়েট। কিন্তু তারপরও কেন যে ওকে এরকম র্যাঙ্কড ফাইটার দেওয়া হচ্ছে না, আমার আসলে সত্যি বলতে আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে ও এখনও একটা র্যাঙ্ক ফাইটার পায় না, কারণ একটা ফাইটারের আসলে একটা প্রাইম টাইম থাকে, হিজ কাইন্ড অফ ইন হিজ প্রাইম। সো এই টাইমটাতে ওকে পুশ করা উচিত এখন। ওর মেবি আমার মতে ওর ফাইট হওয়া উচিত ছিল রাফায়েল দস আনজোস অথবা মেবি টনি ফার্গুসন, মেবি ইভেন টনি ফার্গুসন। এটা নিয়েও তো কিছু কয়দিন হাবিব কথা বলতেছিল যে হাবিবের ম্যানেজার, সে কথা বলতেছিল যে ইসলাম মাকাচেবকে টনির সাথে ফাইট দেওয়া উচিত। সো আই থিঙ্ক দ্যাট উড বি রিয়েলি গুড ফাইট, টনি ভার্সেস ইসলাম মাকাচেব, বাট আনফর্চুনেটলি সেটা আপাতত হচ্ছে না। আমি আসলেই ডিসঅ্যাপয়েন্টেড এই জন্যই যে আমি জানি না যে, হ্যাঁ তোমারটা হয়তো পার্শিয়ালি ঠিক হতে পারে যে ডেনা হোয়াইট এই জন্য হয়তো তাকে ফাইট দিচ্ছে না, যে তাদের কাবিব এবং ইসলাম মাকাজাবের হয়তো ক্ল্যাশ হতে পারে, কিন্তু মিস্টার এক্স বিকজ দে আর লাইক ব্রাদার। হাবিব এবং বাট ইসলাম মাকাচেবের যদি ক্ল্যাশ হয়, ইটস এ গুড প্রবলেম টু হ্যাভ, রাইট? ডু ইউ সি দ্য ইস্যু হিয়ার? ইটস এ গুড প্রবলেম টু হ্যাভ ফর ইউএফসি। দুইজন ব্রাদার, তারা নিজেরা ফাইট করবেন, এটা নিয়ে মানুষ কথা বলবে, ইটস এ গুড অ্যাডভার্টাইজমেন্ট ফর ইউএফসি। সো এটা কেন করতেছে না, আই হ্যাভ নো আইডিয়া। আমি এখনো বুঝতেছি না ওয়াই। আমি আসলে ইসলাম মাকাজাবের আমি আসলে ডেনা হোয়াইটের এখনো বুঝতেছি না যে তাকে এখনো কেন আদৌ তাকে টপ 5 র্যাঙ্কিং এর ফাইটারের সাথে দেওয়া হচ্ছে না, যেখানে অলিভিয়েরা কে দিয়ে দেওয়া হলো এবং সব ফাইটারকে একবার চান্স দিয়েছে, ইভেন কেভিন লি বলো বা আয়াকুইন্টা। চ্যান্ডলার। ওকে লুক এট দি চ্যান্ডলারের ফাইট কেন টপ 10 র্যাঙ্কিং এর ফাইটারের সাথে দেওয়া হবে? ওকে কেন ডেবিউ করা হয় নাই ইসলাম মাকাচাবের বিপক্ষে? আসলে ইসলাম সেখানে মাকাচেবের সাথে না হোক, অ্যাটলিস্ট অনেক factor ইসলাম থাকে। যদি চ্যান্ডলার যদি টপ র্যাঙ্কড ফাইটার পায়, ইসলাম মাকাচেব অবভিয়াসলি ডিজার্ভ করে। আমার মতে অলিভেরা ভার্সেস টনি ফার্গুসনের থাকে, টনি ফার্গুসন ভার্সেস ইসলাম মাকাচেবটা হওয়া উচিত ছিল, পার্সোনালি আমি যেটা মনে করি। দ্যাট উড বি এ বেটার ফাইট। সেটাই আমি আসলে এখানে আমার কাছে যেটা আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে গিয়ে ইসলাম মাকাচাবকে সবাই চিনে না। ইসলাম মাকাচাবে পেপার ভিউ হয়তো সোল্ড করতে পারবে না,
তাকে অলওয়েজ এটাই হয়তো মনে করছে হি ইজ জাস্ট এ সাইড ম্যান ফ্রম কাবিব, হুম। এটাই মনে করা হয়েছে। হি ইজ মেবি এ ওয়াটার গাই অর সামথিং কিন্তু হাবিব দ্যাট ইজ বিলং নো মোর, রাইট? হাবিব এখন ফাইট করছেন, সো হি ইজ দ্য মেইন গাই। ইজ দ্য মেইন গাই। তাকে পুশ করা উচিত, তাকে বিগ ফাইট দেওয়া উচিত, তাকে এখন আর হোল্ড করে রাখার কোনো মানে হয় না। যখন সবাই কাবিবের ফাইট দেখতে চায়, সবাই কি ডেনা কি এটা বুঝতে পারে না যে তুমি যদি ইসলাম মাকা যাবে, যেটা ডিসি বলছিল কাবিব মেবি রিটার্ন করতে পারে, দের উইল বি ওয়ান রিজন যে কেউ যদি ইসলাম মাকাচাপকে হারায়, ওকে আই উইল রিটার্ন এন্ড আই উইল ফাইট দিস গাই, হি হি জাস্ট বিট মাই ব্রাদার, ইট উইল লাইক মোটিভেট কাবিব টু গেট এবং ব্যাক টু ইটস এ গুড অক্টিগান। স্টোরি টু সেল, রাইট? এটা কিন্তু একটা দারুণ স্টোরি হয় যে আমার ভাইকে হারাইছে এবং ওর ভাইকে হারাইছে দেখে ও কাম ব্যাক করে ওকে বিট ও করবে। কাম ব্যাক করতে ইটস এ রিয়েলি ইন্টারেস্টিং স্টোরি। ইয়েস। হ্যাঁ, এবং এটা করা অ্যাকচুয়ালি, আমি যদি ডেনা হোয়াইটের জায়গায় হইতাম, আমি অবভিয়াসলি ইসলাম মাকাচাবকে এমন একটা ফাইটে দিতাম যে মানে ইসলাম মাকাচাব যাতে হারুক এবং কাবিব যাতে রিটার্ন করে, জাস্ট টু ব্রিং কাবিব ব্যাক টু দি এই অক্টিগান। জন্যই আমি বললাম যে টনি And ফার্গুসন বা এরকম টপ লেভেলের ফাইটারের সাথে ইসলাম মাকাচাবের ফাইট হওয়া উচিত, নট দিস আনর্যাঙ্ক ফাইটার্স। এটাই আমার কাছে আসলে ওর রেকর্ডটা, ইসলাম মাকাচাবের রেকর্ড দেখবা 27-1 হবে, তখন গিয়ে তাকে হয়তো টপ 10 ফাইটারের সাথে দিবে, এবং দেয়ার উইল বি ফার্গাসন ইন দ্যাট ডিভিশন say like I don't believe him, I don't believe in this guy, he won 27. আচ্ছা মিস্টার এক্স, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের যারা শ্রোতা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পুরো এপিসোডটা শোনার জন্য। আমাদের হাতে টাইম নেই, আমরা খুবই শীঘ্রই আবার একটা এপিসোড নিয়ে আসবো বিফোর UFC 259। বাই বাই। Take care everyone.